বিয়ের ৪ বছর পর আমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গর্ভবতী অবস্থায় স্বামীর ডয়ের থেকে মাত্র ৫০টা টাকা নেওয়া। পেটের ভেতরে বাচ্চার নাড়াচাড়া অনুভব করতে পারতেছি, তারপর আমার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে স্বামীর ডয়ের থেকে ৫০টা টাকা নেওয়া। আমি কখনো ভাবিনি যে মাত্র এই ছোট একটা নোট আমার জীবনে এত বড় অপমানের কারণ হয়ে যাবে। সেদিন দুপুর আমার খুব বেশি টক খেতে ইচ্ছা করছিল। গর্ভবতী মেয়েদের নাকি মাঝে মাঝে এমন ইচ্ছে হয়, এটা তো স্বাভাবিক, তাই না? বাসার পাশে একটা দোকান আছে, সেখানে খুব মজার মজার আমড়ার ঝাল আচার পাওয়া যেত। কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না। আমার স্বামী রাশেদ প্রায় ডয়ারের মধ্যে কিছু খুচরা টাকা রেখে দিত। আমি ভাবলাম ৫০ টাকা নিলে তো তেমন কিছুই হবে না, পরে তাকে বলে দিলেই তো হবে। এরপর আমি ধীরে ধীরে ডয়ারটা খুলে ৫০ টাকার একটা নোট নিলাম। আর মনে মনে ভাবছি আজকে বিকেলে রাশেদ ফিরলে তাকে মজা করতে করতে বলবো, শোনো আজকে কিন্তু তোমার পকেট থেকে ৫০ টাকা চুরি করছি। এতটুকু ইচ্ছা ছিল আমার। কিন্তু আমি তো ভাবিনি যে এই ছোট্ট ৫০ টাকায় আমার জীবনে এত বড় অপমান নিয়ে আসবে। বিকেলবেলা রাশেদ বাসায় আসছে। আমি রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাল নাড়তেছিলাম। হঠাৎ করে শুনি রাশেদের গলা ভেসে আসছে। আমার ডয়ের থেকে টাকা কে নিছে? আমি তখন স্বাভাবিকভাবে বললাম আমি নিয়েছি। ৫০ টাকা, এই কথা বলতেই যেন পুরো ঘরের বাতাস বদলে গেল। রাশেদ চিৎকার করে বলে উঠলো, আমাকে না বলে টাকা নেওয়ার সাহস হলো কিভাবে তোমার? আমি তখন এই কথা শুনে থমকে গেলাম। আমি তো শুধুমাত্র ৫০টা টাকাই নিয়েছি, পরে তোমাকে বলতেও চাইছি। আমি রাশেদকে শান্ত গলায় বললাম, কিন্তু সে আমার কথা শুনে আরো রেগে গেল। এরপর যা হলো আমি জীবনেও ভুলবো না। রাশেদ আমার সামনে এসে দাঁড়ালো। এরপর সবার সামনে আমাকে একটা থাপ্পড় মেরে বসলো। ঘরটা বড় মানুষ ছিল, আমার দেবর ননদ শাশুড়ি সবাই ছিল। থাপ্পড়টা বেশি জোরে ছিল না, কিন্তু অপমানটা ছিল পাহাড় সমান ভারী। আমার চোখটা তখন ঝাপসা হয়ে গেল। আমি কিছুই বললাম না, শুধু পেটের মধ্যে হাত রেখে চুপ করে দাঁড়িয়ে রইলাম। আমার শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়েটা বাড়িতে আসার পর থেকে সব শান্তি নষ্ট হয়ে গেছে। আজকে টাকা নিছে, কাল হয়তো বা স্বর্ণ গয়না নিয়ে বাড়ি থেকে পালাবে। তার কথা শুনে দেবর হেসে ফেললো। আমি তখন কাপা গলায় বললাম, আমি তো শুধুমাত্র ৫০টা টাকা নিছি, চুরি তো করি নাই। কিন্তু কেউ আমার কথা শুনলো না। রাশেদ আবার বলল, তুমি এত টাকা কেন নিছো? বাসায় যা রান্না হয় তাই তো খাও, তাহলে এত টাকা দিয়ে করো কি? আমি চুপ করে রইলাম, কারণ আমি জানি এই বাসায় আমার কোনো কথা বলার অধিকার নাই। সত্যি বলতে কি, এই বাসায় আমি বিয়ের পর থেকে কখনো ভালো খাবার পাইনি। রাশেদ ভালো চাকরি করলেও আমার শাশুড়ি কখনো নিজের হাত থেকে কোনো কিছুই ছাড়ে না, নিজে সবকিছু জব্দ করে রাখে। আমার জন্য ভালো কিছু কিনে আনা তো দূরের কথা, আমার জন্য একটা ভালো মাছের পিসও থাকতো না। আর এখন তো আমি গর্ভবতী, ডাক্তার বলেছিল ভালো ভালো খাবার খেতে, ফলমূল খেতে। কিন্তু সেই কথাটা এই বাড়িতে বলার মতো সাহস আমার হয় নাই। সেদিন রাতে আমি খুব চুপচাপ ছিলাম। ঘুমানোর সময় রাশেদকে আমি একবার আমার দিকে তাকাতে দেখিনি। সেদিন আমি সারা রাত জানলার পাশে বসেছিলাম। পেটের ভিতরে ছোট বাচ্চাটা নাড়াচাড়া করতেছিল। আমি তখন পেটের মধ্যে হাত দিয়ে বললাম, তোর মা খুব খারাপ না রে বাবা? আমি তো শুধুমাত্র একটু টক খেতে চেয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি একটা বড় সিদ্ধান্ত নিলাম। আমি আর এই বাড়িতে থাকবো না। যেই বাড়িতে একটা গর্ভবতী মেয়েকে ৫০টা টাকার জন্য এত অপমান করা হয়, সেই বাড়িতে থাকার কোনো মানেই নেই। আমি চুপচাপ আমার কয়েকটা কাপড় গুছিয়ে নিলাম। শাশুড়ি মা তখন আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছ? তিনি আমাকে ঠান্ডা গলায় বললেন, যাও, তবে পরে কিন্তু কাঁদতে কাঁদতে আবার এই বাসাতে ফিরে আসতে হবে। আমি তাকে কোনো জবাব দিলাম না, কারণ আমার চোখের পানি টপ টপ করে পড়ছিলই। বাবার বাসায় গিয়ে ভাবছিলাম একটু শান্তি পাবো, কিন্তু এখানেও একটা কষ্ট আমাকে কুরে কুরে খাচ্ছিল। রাশেদ একটা বারের জন্য আমাকে ফোন করলো না। ১ দিন, ২ দিন, ৩ দিন, এরপরে পুরো ১ মাস। একটা বারের জন্য ফোন দিয়ে জানতেও চাইলো না যে আমার সন্তানটা কেমন আছে। রাতে ঘুমের সময় কান্না করতে করতে ভাবতাম, আমি কি আমার স্বামীর জন্য এতটাই অপ্রয়োজনীয়? একদিন আমার মা আমাকে ধীরে ধীরে জিজ্ঞেস করলেন, মারে রাশেদ ফোন করছে? আমি বললাম, না মা। মা তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমি তখন জানতাম না যে সামনে আমার জীবনে আরো বড় একটা জ্বর আসতে যাচ্ছে। ঠিক ২ মাস পরে রাশেদের কাছ থেকে এমন একটা খবর পাবো, এটা আমি কখনো ভাবিনি। যেটা শুনে আমার জীবনটা পুরো এলোমেলো হয়ে যাবে, পুরো পাল্টে যাবে। বাসায় আসার পরে প্রথম কয়েকদিন ভাবতেছিলাম যে অন্ততপক্ষে একটু শান্তিতে আছি, যে কেউ আমার খাবারের হিসাব নিচ্ছে না, কেউ আমাকে খোঁটা দিচ্ছে না। কিন্তু মানুষের কষ্ট তো সবসময় চিৎকার করে আসে না, কিছু কিছু কষ্ট নিঃশব্দে বুকের ভিতরে জমা হয়ে থাকে। আমার কষ্টটা না ঠিক তেমনই ছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ ছিল মোবাইলটা চেক করা, যে আজ হয়তো বা রাশেদের কল আসছে। কেমন আছো তুমি, এখন ফিরে এসো। কিন্তু প্রতিদিন সে একই দৃশ্য, সে একটা মিস কলও দেয় না। ১ দিন, ২ দিন, ৩ দিন করে করে পুরো একটা মাস কেটে গেল। এই ১ মাসে রাশেদ একবারও আমার খোঁজ নেয়নি। মাঝে মাঝে তো মনে হতো আমি তার জীবনে কখনো ছিলামই না। এক রাতে বারান্দায় বসেছিলাম, আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে। পেটের মধ্যে বাচ্চাটাও নাড়াচাড়া করতেছিল। পেটের মধ্যে হাত রেখে বাচ্চাটাকে বললাম, বাবা, তোমার বাবা কি আর আমাদের চায় না? আমার নিজের কথা নিজে শুনে বুকটা হু হু করে উঠলো। মা তখন আমার পাশে এসে বসলো। মা তখন আমার মাথায় হাত রেখে বললেন, মারে, সব পুরুষ একরকম হয় না। কেউ কেউ সময়ের আগে বুঝতে পারে, কেউ আবার সময় হারিয়েও বুঝে না। আমি তখন কিছু বললাম না, কারণ আমার ভিতরে তখনও একটা আশা ছিল। হয়তো রাশেদ একদিন ভুল বুঝতে পারে ফিরে আসবে, হয়তো একদিন আমার দরজায় এসে দাঁড়াবে, কিন্তু সেই দিনটা কখনোই আর আসলো না।
বরং 2 মাস পরে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি কখনো কল্পনাও করি নাই। হঠাৎ আমার ভাই আমার ঘরে আসলো, এসে বলতেছে, আপু তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ একজন এসেছে। আমার বুকটা তখন দপ করে উঠলো। তখন মনে হলো হয়তোবা রাশেদ এসেছে, হয়তো আমার স্বামী আমাকে ফিরিয়ে নিতে আসছে। আমি তাড়াতাড়ি উঠে বসে চুলটা ঠিক করলাম। ড্রয়িং রুমে গিয়ে দেখি রাশেদ আসেনি, এসেছে আমার দেবর আর শাশুড়ি। তাদের মুখের দিকে তাকিয়ে আমার বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। শাশুড়ি খুব ঠান্ডা গলায় বললেন, তোমার সাথে কিছু কথা ছিল। আমি চুপচাপ করে ওনার পাশে বসে রইলাম। উনি ব্যাগ থেকে একটা খাম বের করে টেবিলের উপর রাখলেন আর আমাকে বললেন, রাশেদ তোমাকে ডিভোর্স দিতে চায়। একথা শোনার পর আমার মনে হলো কেউ যেন আমার মাথার উপর থেকে পুরো আকাশটা সরিয়ে নিল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। তখন আমার মা আমার পাশে এসে বসে বললেন, ডিভোর্স কেন? আমার শাশুড়ি তখন ঠান্ডা গলায় বললেন, এই মেয়ে তো সংসার করতে পারবে না, ছোট ছোট কথা শুধু বাপের বাড়ি চলে আসে। আমাদের পরিবারের তো মান সম্মান আছে নাকি? আমার চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়ছে। আমি কাপা গলায় বললাম, আমি তো শুধু অপমান সহ্য করতে না পেরে চলে আসছি। তিনি আমার কথা শেষ করতে না দিয়ে বললেন, এসব নাটক আমাদের সামনে করতে হবে না। এরপর দেবর খামটা আমার সামনের দিকে এগিয়ে দিলেন, যেটার ভেতরে ছিল ডিভোর্স লেটার। আমি শব্দগুলো দেখতেছিলাম কিন্তু বুঝতেছিলাম না, কারণ আমার চোখ ছিল ঝাপসা হয়ে। আমার মাথায় তো তখন একটা কথাই ঘুরতেছিল, আমার পেটের বাচ্চাটার কি হবে? আমি তখন ধীরে ধীরে শাশুড়িকে বললাম, রাশেদ কি জানে যে আমি মা হতে চলছি? তখন আমার শাশুড়ি বিরক্তি হয়ে বললেন, হ্যাঁ জানে, তাতে কি হয়েছে? আর এই কথাটা শোনার পরে আমার বুকের ভিতরটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মানে সে জেনেও আমাকে ফেলে দিতে চায়। শুধু টেবিলে পড়ে থাকা কাগজের দিকে চেয়ে রইলাম। শাশুড়ি উঠে দাঁড়িয়ে বললেন, সেদিন যদি স্বামীর কাছে মাপ চেয়ে নিতে তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না, অন্ততপক্ষে স্বামীর কাছে পড়ে পড়ে থাকতে পারতে। আমরাও তোমার কাছে আসতে চাইছিলাম না, শুধু রাশেদ জোর করে পাঠাইছে। তোমার যদি মনে চায় কাগজে সই করে দিও, আমাদের এত সময় নেই। কথা বলেই তারা চলে গেল। তো কেমন লাগলো গল্পটা? এই গল্পের বাকি অংশ শুনতে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।